অলকানন্দার নির্বাসন। লেখিকা মম সাহা। পর্ব সংখ্যা ৮। চারপাশের মিহিরাত, ঝিঁঝি পোকার অদৃশ্য কোলাহল। হারিকেনের আলো মৃদুমন্দ বাতাসে কেঁপে কেঁপে উঠছে। অলকানন্দা সেই বাতাসের দোল দেখছে নিবিড় চোখে। রাত তখন গাঢ় হয়েছে পথে। সারাদিনের ক্লান্তি তার উপর বিদেশিদের সেই বিচার কার্য থেকে হইচই, মতবিরোধতা সব মিলে অলকানন্দা ঝিমিয়ে এসেছে। অলকানন্দার দরজায় ক্ষীণ শব্দ হলো। বড়দি, দরজা খোলো। অলকানন্দা তন্দ্রার ভাব হয়ে আসে, চোখ দুটো কুঁচকে এলো। এত এত কৃষ্ণপ্রিয়ার কণ্ঠ পেয়ে সে কিঞ্চিৎ অবাকও হলো। অবাক কণ্ঠ বলল, কে? কৃষ্ণা? হ্যাঁ বড়দি, দরজা খোলো। অলকানন্দা তন্দ্রা ছুটে গেল। সে বিছানা থেকে উঠে গিয়ে দরজা খুলল। পুরো বাড়ি নিস্তব্ধতায় আচ্ছন্ন। যে যার মতো ঘুমাতে মগ্ন। এত রাতে জেগে থাকাটা কথা নয়, কিন্তু কৃষ্ণপ্রিয়া এত রাতে এ ঘরে কি কাজ? দরজা খুলতেই সাবধানী চোখে আশপাশ পরখ করে কৃষ্ণপ্রিয়া ঘরে প্রবেশ করল। ঘরে ঢুকে দরজার খিল দিয়ে দিল। কৃষ্ণপ্রিয়ার এমন আচরণে কৌতূহল জন্মালো অলকানন্দার মনে। সে কপাল কুঁচকে প্রশ্ন করল, কি সমস্যা ছোট বউ? এমন করছো কেন তুমি? কৃষ্ণপ্রিয়া এগিয়ে আসলো অলকানন্দার কাছে, পাশে এসে দাঁড়ালো, ধীর কণ্ঠে বলল, আমাকে একটু কথা বলবে বড়দি? হ্যাঁ, বলো না। আমাকে একটা সাহায্য করতে পারবে তুমি বড়দি? কৃষ্ণপ্রিয়া আজকের কণ্ঠে ক্রোধ, রাগ, হিংসে কিছুই নেই, কিন্তু এমন একটা গোপনীয়তার ছোঁয়া আছে যে অলকানন্দার মতন ফিসফিস করে বলল, কি সাহায্য? কালকে রাতে তোমাকে একটা জায়গায় যেতে হবে বড়দি। অলকানন্দা ভারী আশ্চর্য কণ্ঠে বলল, কোথায় যাব, তাও রাতের বেলা? তোমার দেবর রাত হলে কোথাও একটা যায়, খুব সম্ভবত গ্রামের পেছনের দিকে খারাপ মেয়ে মানুষদের আস্তানায়। প্রতি রাতেই যায়। কাল রাতেও যাবে। তুমি গিয়ে তাকে হাতে নাতে ধরবে, তবে তাকে জব্দ করতে পারবে। না হয় সে আরো উৎখন্নে যাবে। অলকানন্দা ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল কৃষ্ণপ্রিয়ার দিকে। মেয়েটা এক ধরনের স্বামী পাগল বলা যায়। স্বামীর প্রতি তার একটা অন্ধবিশ্বাস সবসময় ছিল, আর সেই অন্ধবিশ্বাসের জোরে মেয়েটা কখনো ভালো মন্দ বিচার করতে পারেনি। অথচ সেই মেয়ে কিনা স্বামীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। অলকানন্দার শিরা উপশিরা যেন ছড়িয়ে গেল বিস্ময়ের ছাপ। সে অবিশ্বাসী কণ্ঠে বলল, তুমি সজ্ঞানের কথা বলছো তো? অলকানন্দার প্রশ্নে কৃষ্ণপ্রিয়ার মাথাটা খানিকে নত হলো। সে প্রায় মিনমিনে বলল, বড়দি, তোমার অনেক খারাপ কথা আমি বলেছি, আমি জানি। নিজের স্বামীর জন্য বলেছি। আমি অন্ধ স্বামী ভক্ত ছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি আমার স্বামী কতটা খারাপ দিকে চলে যাচ্ছে। আমাকে বাঁচতে দাও বড়দি, আমার সংসারটা বাঁচাও। কথাটা বলতে বলতে কৃষ্ণপ্রিয়ার চক্ষুদ্বয় জলের স্রোতে ভরে গেল। অলকানন্দার মায়া হলো ছোট মেয়েটার জন্য। সে নিজ ইচ্ছায় জড়িয়ে ধরল মেয়েটাকে। মাথায় আদরে হাত বুলিয়ে দিয়ে বলল, কেঁদো না কৃষ্ণা, আমি আছি তো। আমি তোমার পাশে আছি। কান্না করো না তুমি। কৃষ্ণপ্রিয়া হঠাৎ কি যেন হলো। সে দু চোখ মেলে তাকিয়ে রইল অলকানন্দার মুখের দিকে। নিভু আলোয় মনে হলো কোনো দেবী যেন শোভা ছড়াচ্ছে। পুরো পৃথিবী খুঁজে বেড়ালে এমন রূপের নারী খুঁজে পাওয়া যেন দুষ্কর। কি পবিত্র সে মুখমণ্ডল। কৃষ্ণপ্রিয়া এক ধ্যানে কতক্ষণ তাকিয়ে আছে এবং হঠাৎ করে মিনমিন করে বলল, আমাকে ক্ষমা করো বড়দি, ক্ষমা করো আমার সকল অপরাধ। তারপর পরে অলকানন্দা কিছু বুঝে ওঠা না খেয়ে মেয়েটা ঘর ছেড়ে বেরিয়ে গেল। অলকানন্দা কেবল আবার চক্ষু মেলে সেই প্রস্থান ঘটালো। রাত বাড়ল বহুকাল ধরে। অলকানন্দার চোখে আর ঘুম এসে ধরা দিল না। মনের ভেতর কিসের একটা অস্থিরতা তাকে ঘুমাতে দিল না। এত বড় গ্রামের দায়িত্ব এত কাঁধে নিষেধ অমান্য করে সে যাওয়াটার ইচ্ছাও তার সবচেয়ে ভয়ানক পদক্ষেপ হতে চলেছে। আজ তো গ্রামের চোখে তার জন্য একটা রাগ সে উপলব্ধি করেছে। এরপর ক্ষমতা চালানোটা একটু কঠিন হবে বোধহয়। সেই একটা গোপন ভয় তার ভেতরটা বারবার নাড়া দিচ্ছে। সে খোলা জানালার পাশে দাঁড়িয়ে থাকে। কোনোমতে রাতটা পার করলো। নবনীলের স্পষ্ট মুখটা হৃদয়ের আঙ্গিনায় বার কয়েক উকিঝুঁকি দিল। অবাধ্য কিশোরী বয়স, ভালোবাসা পেলে তো মাথা নত করতে বাধ্য সে। বিহারিণী মহলের হাবভাব একটু গম্ভীর। কোনো হইচই নেই, কোনো ঝগড়াঝাটি নেই, কথা কাটাকাটি নেই। চারপাশে ভরপুর নিস্তব্ধতা। বাড়ির আশেপাশে কয়েকটা কাক অনবরত কাকা করছে। অলক্ষণে করুণ সুরে কাঁদছে তারা। অলকানন্দা বসেছিল নিজের ঘরে।
তার স্কুলের পরীক্ষা শেষ, ফলাফল বের হলেই কলেজের পড়াশোনা। কিন্তু এই অবধি গ্রামের কোনো মেয়ে কলেজে পা রাখেনি। অবশ্য গ্রামের আশেপাশে কোনো কলেজও নেই। কলেজ পড়তে হলে যেতে হবে শহরে। আর মেয়েকে গ্রামের বাইরে পাঠানোর কথা বলতে মা-বাবা তো ভাববেনও না। মেয়ের সংসার হবে, সংসার সামলাবে, এটুকু অবধি সকলের ভাবনা। এর বেশি কিছু কল্পনা করা তাদের জন্য দিবাস্বপ্ন কেবল। সেইখানে দাঁড়িয়ে অলকানন্দা স্বপ্ন দেখে সে কলেজ পড়বে, অনেক বড় কিছু হবে। কথাগুলো ভেবে নিজেই আনমনে হাসে। তনদের ঘরে এক কর্মচারী এসে জানালো তাকে সুরবালা ডাকছে। অলকানন্দা উঠে দাঁড়ালো। কালকের ঘটনার পর তার শাশুড়ি তার উপর বেজায় রেগে আছে, কোনো কথাবার্তা বলছে না অবধি। হয়তো কালকের জন্য কিছু বলতে ডাকছে। সে আর অপেক্ষা না করে পা বাড়ায় শাশুড়ির ঘরের দিকে। সুরবালা ঘরে তখন প্রায় অনেকেই উপস্থিত, যাদের দেখে অলকানন্দার খানিকটা ভ্রু কুঁচকায়। তার ননদের স্বামী প্রসাদ, নন্দন, মনময়ূরী, কাকি শাশুড়ি, তরঙ্গিনী উপস্থিত। অলকানন্দার ঘোমটা টেনে উপস্থিত হলো। সকলের দৃষ্টি তার উপর বিধায় তার কিছুটা অস্বস্তি হলো। সে আমতা আমতা করে জিজ্ঞেস করলো, মা, ডেকেছিলেন আমাকে? সুরবালা তখন শুয়ে আছে বিছানায়। এমন ভর দুপুরে শুয়ে থাকা মানুষ তিনি নন। অলকানন্দা কিছুটা বিচলিত হলো। সুরবালার পাশে বসতে বসতে বলল, কি হয়েছে মা? আপনি শুয়ে আছেন কেন? এই সময় তো আপনি শুয়ে থাকার মানুষ নন। সুরবালার কপালে ডান হাত ঠেকালো। সে গম্ভীর কণ্ঠে বলল, আমার কিছু হয়নি বউ, তুমি বসো। তোমার সাথে আমার কিছু কথা আছে। অলকানন্দা কিছুটা অবাকই হলো। তার শাশুড়ির কণ্ঠস্বর আজ ভিন্ন, একটু বেশি কি রাগ করেছে তার উপর? অলকানন্দা যে না কথা বলতে নিবে তার আগেই সুরবালা বলল, তুমি কালকে যেটা করেছো বৌমা, সেটা আমার মানতেই কেমন দ্বিধা লাগছে। আমার অমতে করেছো তুমি এ কাজ। আমার অমতে যাওয়ার তোমার উচিত হয়নি। তোমার মনে হচ্ছে না তুমি নিজের সর্বে ভাবা শুরু করে দিয়েছো, যার জন্য তোমার শাশুড়ির ডাকও তোমার কাছে তুচ্ছ বলে মনে হচ্ছে। অলকানন্দা শাশুড়ির কথায় বিস্মিত হলেন। কথা বলার ভাষা যেন ফুরিয়ে গিয়েছে তার। সে অস্ফুট স্বরে বলল কেবল, মা, আপনার কাছেও জাতপাত বড় হলো? অবশ্যই হলো বৌমা। তার উপর মৃত মানুষের ভালো করতে গিয়ে তুমি কত মানুষের শত্রু হলে বলো তো? আজকে যদি তোমার কিছু হয় তবে কেউ তোমার পাশে দাঁড়াবে না, সেটা বুঝতে পারছো? পুরো গ্রামের বিরুদ্ধে তুমি গিয়ে সবার শত্রু হয়ে গেছো। এটা বুঝতে তোমার অসুবিধা হচ্ছে না? বৌমা, ক্ষমতা তখনই থাকতে পারবে যখন তোমার পক্ষে দল ভারী হবে। অথচ তুমি নিজেই সকলের বিরুদ্ধে চলে গিয়েছো। ব্যাপারগুলো অন্যভাবেও সামলাতে পারা যেত। তুমি ভুল করেছো বৌমা। তুমি আমার কথা অপমানও করেছো। তোমার এই হঠকাচারি তোমার অনেক বড় বিপদে ফেলবে। যাও, তুমি এখন এখান থেকে। সুরবালা দেবীর কথাগুলো অযৌক্তিক নয়। অলকানন্দা অনুভব করলো, সত্যি সে হয়তো একটু বেশি করে ফেলেছে, কিন্তু তার বলে এই মানুষগুলোর মৃতদেহকে সে এভাবে উচ্ছনে যেতে দিতে পারত না। অলকানন্দার ভাবনার মাঝে সুরবালা আবার বলল, যাও এখন তুমি। তোমাকে আমার সহ্য হচ্ছে না। এই বাক্যটুকু যথেষ্ট ছিল অলকানন্দার ভেতর থেকে নাড়িয়ে দেওয়ার জন্য। তাকে সবচেয়ে বেশি ভালোবাসার মানুষটা তাকে এখন সহ্য করতে পারছে না। কি অদ্ভুত! অলকানন্দা আর দাঁড়াতে পারল না। ব্যস্ত পায়ে বেরিয়ে গেল ঘর থেকে। চোখের কোণে অশ্রুরা প্রকাশ ঘটালো। প্রিয় নবনীল, আপনি যাওয়ার পর হুট করে সব অগোছালো হয়ে গেছে। একে একে আমার শাশুড়িমা থেকে দূরে সরে পুরো গ্রামের বিপক্ষে চলে গিয়েছে। হয়তো এর জন্য দায়ী আমি। কিন্তু কি করব বলুন? আপনি তো বলেছিলেন ন্যায় বিচার করতে। ন্যায় বিচার করলে সকলে যে এতটা বিপক্ষে চলে যায় তা তো বলেননি। বিধবাকে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখালেন, অথচ তার পাশে না থেকে চলে গেলেন। প্রতিটা ক্ষণ আমি শূন্যতা অনুভব করছি। ক্ষমতার আসন থেকে একা আসন করাটাই অনেক বড় কাজের। আমার ছোট হাতে সে বড় দায়িত্ব না দিলেও পারতেন। আপনি খুব দ্রুতই ফিরে আসুন। আপনাকে আমার প্রয়োজন। ইতি অলকানন্দা। চিঠি শেষ করেই একটা মোটা খামে ভরে তা পাঠানোর ব্যবস্থা করলো অলকানন্দা। তারপর শাড়ি বদলে ঘর থেকে বেরোতেই লক্ষ্মীদেবীর মুখোমুখি হলেন। লক্ষ্মীদেবী মানুষটা আগের মতন তেমন হইচই করে না। নবনীল আসার পর থেকে তার চুপচাকতা শুরু হয়েছে। হয়তো ওনার ছেলে নিষেধ করেছে। আজও লক্ষ্মীদেবী অলকানন্দার পাশ কাটিয়ে চলে যেতে নিচ্ছিলেন, কিন্তু বাদ সাধল অলকানন্দা নিজে। প্রায় কোমল স্বরে জিজ্ঞেস করল, পিসিমা ভালো আছেন? লক্ষ্মীদেবী মোটেও প্রস্তুত ছিলেন না এমন একটা প্রশ্নের জন্য। তার বিস্মিত ভঙ্গিটা সেটা বলে দিল। তা দেখে অলকানন্দা হাসল। পিসির কাছে আরেকটু এগিয়ে গিয়ে পিসিমার বাহু জড়িয়ে ধরলেন। কি হয়েছে পিসিমা? পিসিমার চোখগুলো জ্বলজ্বল করে উঠল। সে ধীর গতিতে অলকানন্দার হাত দুটো সরিয়ে প্রশস্ত জায়গা থেকে সরে গেল।
অন্যত্র হলো হইচই করতো, মানুষ পাঠিয়ে ডাকাডাকি করতো, মাথায় তুলতো, অথচ আজ তেমন কিছুই করল না। ভারী অপ্রত্যাশিত একটি ঘটনার জন্য ঘটলো আজ। অলকনন্দা ছোট একটা শ্বাস ফেলে বেরিয়ে গেল। বিনু নামক দেহরক্ষীকে সাথে নিয়ে চলল গ্রামের পাশে। গ্রামের জমি নিয়ে অ্যালেন আর স্টিফেনের সাথে কিছু আলোচনা আছে। বিরাট বিলাসবহুল গেট পেরিয়ে ইংরেজ সাহেবদের বাড়ি। মার্বেল পাথরের খোদাই করা সে বাড়ির আনাচে কানাচে যেন জ্বলজ্বল করছে সৌন্দর্যতা। বিদেশি এক ধরনের দারুণ জিনিসও অলকনন্দার চোখে পড়েছে। একটা ময়ূর দাঁড়ানো আছে, তার মুখ দেখে বৃষ্টির মতো অনবরত জল ঝরছে, যেটা আবার ছোট একটা জায়গায় জমা হচ্ছে, কিন্তু উপচে বাইরে আসছে না। বড্ড বেশি বিস্ময়কর ব্যাপার। অলকনন্দা বসে আছে বাড়ির সামনের গেটটায়, যেখানে রয়েছে বিভিন্ন রকমের ফুল গাছ যা অলকনন্দা আগে কখনো দেখেনি। সাথে বিশাল একটা জায়গা জুড়ে পাথরের তৈরি বসানো আছে জায়গা। এত যত্ন নিয়ে এবারে তৈরি করা হয়েছে, তার চারপাশ দেখলে বেশ ভালো মতোই বোঝা সম্ভব। ঠিক মিনিট পাঁচেক পেরোতেই অ্যালেন মিস্টার স্টিফেন উপস্থিত হলো সেখানে। অলকনন্দাকে দেখেই অ্যালেনের হাসি প্রশস্ত হলো। সে এগিয়ে এসে আন্তরিক স্বরে বলল, গুড ইভিনিং বিউটিফুল লেডি। এখানে আসিয়াছেন আপনি, আপনার জন্য কি করিতে পারি বলুন। অলকনন্দা হাত জোর করে প্রণাম জানালেন, অতঃপর ঘোমটার আঁচলটা শক্ত করে ধরে বললেন, আপনাদের আমি বারবার বলেছিলাম আমার কৃষিজ জমিটা নেবেন না, কিন্তু আপনারা কথা দিয়ে কথা রাখলেন না কেন? আপনাদের জমি মহল থেকে অনুমতি এসেছিল, সেজন্য আমরা আমাদের কথা থেকে নড়চড় হয়েছি। অলকানন্দার কঠোর পেটে জবাব দিল স্পিটেন। অলকানন্দা ভ্রু কুঁচকালো, বিস্মিত কণ্ঠে বলল, আমাদের এখান থেকে? তারা একে একে হিসাব মেলালো। নিশ্চয়ই এটা তার দেবর আর খুড়শ্বশুরের কাজ। ইস, সে মহলের কথাটা না তুললে এখানে চলে এসেছে। কথা ঘোরানোর জন্য অলকানন্দা বলল, কিন্তু আপনারা আমাকে কথা দিয়েছিলেন, অন্য কারো কথা শোনা আপনাদের উচিত হয়নি। আপনার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই যে আমাদের কথা রাখতেই হবে। আপনি রাজনীতিতে কাঁচাবদ্ধ। স্টিফেনের কাঠ জমাবে। অলকনন্দা তিক্ত হলো। সে কঠিন স্বরে বলল, এই জমি কিছুতেই আমি আপনাদের দেব না। ওকে, দেখা যাক। অ্যালেনকে কিছু বলার সুযোগ দিল না স্টিফেন। অলকনন্দা গটগট করে বেরিয়ে এলো। ইংরেজ সাহেবরা যে পাষাণ সেটা স্টিফেন নামক লোকটাকে দেখলেই বোঝা যায়। রাত বাড়ল তার নিজ গতিতে। আকাশে আর চাঁদ নেই। অন্ধকারে আচ্ছন্ন প্রকৃতি। অলকনন্দার জায়ের কথা রাখতে একাই ছুটল গ্রামের পরিত্যক্ত সে জায়গাটাতে, যেখান থেকে বিশ্রী মানুষজনকে দেখা যায় লোমকূপ দাঁড়িয়ে থাকে। অথচ সে খুঁজে পেল না নিজের দেবরকে। কিন্তু তার সাথে ঘটে গেল অপ্রত্যাশিত একটি ঘটনা। দেবরকে খোঁজার জন্য একটা ঘরে ঢুকতে দরজা বন্ধ হয়ে গেল। ঘরের ভিতর নেশাগ্রস্ত একজন মানুষকে তাকে দেখে কামুকে হাসি দিল। অলকনন্দা ছোটাছুটি করলো, বের হওয়ার চেষ্টা করলো, অথচ বাহির থেকে দরজা তখন আটকানো। নেশাগ্রস্ত মানুষটাকে অলকনন্দার শরীর স্পর্শ করার চেষ্টা করলো। ছিটে ফেললো বক্ষবন্ধনটা, শাড়ির আঁচল খুলল। কপালে পড়া চন্দনের ফোঁটাটাও মুছে গেল ধস্তাধস্তির এক পর্যায়ে। কিন্তু পুরুষের শক্তির কাছে ছোট অলকনন্দা যে বড্ড নাজুক। তার শরীর ক্লান্ত হয়ে আসছে। দরজা খুলে গেল। অলকনন্দা যেন প্রাণ ফিরে পেল। যে না ছুটে বেরোলো, তার সামনে তখন উপস্থিত হলো গোটা গ্রামবাসী। মশালের লালাভার আলোয় উজ্জ্বল হলো অলকনন্দার চরিত্রহীন হওয়ার দৃশ্য। কিশোরী অলকনন্দার শরীর ঢাকতে ব্যস্ত, অথচ অপরদিকে গ্রামবাসীর চোখে বিস্ময়তা। চরিত্র নিয়েও বিধবা হয়েছে বলে যে নারীর নামকরণ করা হয়েছিল বেশ্যা, আজ তার শরীরে সেই তকমা জ্বলজ্বল করছে। সমাজ এবার কি দণ্ডবিদ্ধ হয়ে ধাঁচ করবে চরিত্রহীনতার শরীরে? কি মূল্য দিবে তাকে? কি মূল্য দিতে হবে এবার অলকনন্দাকে? চারিদিকে বিভীষিকাময় রাত। আঁধার ভেদ করে ডাকছে কানাকুহো, থেমে থেমে হাঁকছে শেয়াল। নেকড়ের দল, মানুষরূপী এক ঝাঁক শেয়ালও চরিত্র ছেঁড়ার উৎসবে অংশগ্রহণ করেছে। কাঁদছে অলকনন্দা। শরীরের চামড়ায় ফুটে উঠছে খামচানোর চিহ্ন, জ্বলছে ভীষণ। কিন্তু বাহিক জ্বলনের চেয়েও বেশি জ্বলছে অন্তঃস্থলে। যে চরিত্র রক্ষা করার জন্য এত যুদ্ধ, এত হাহাকার, আজ সেই চরিত্র গড়াগড়ি খাচ্ছে ধুলোয়। কলঙ্কের ভার যে এতই বেশি তা জানা ছিল না এই ছোট মেয়েটার। চারপাশে মশাল জ্বলছে দাউ দাউ করে। মনে হচ্ছে অলকনন্দার মৃত চরিত্রের চিতা যেন পুড়ে ছাই হয়ে যাচ্ছে। গ্রামবাসীরা তাকে ঘিরে গোল করে দাঁড়িয়ে আছে। একজন গিয়েছে বিহারিণী মহলে খবর পৌঁছাতে। অলকনন্দার চিত্ত বড় উৎকণ্ঠিত হলো। বাইরের সকল মানুষজন তাকে অবিশ্বাস করছে, সে মেনে নিবে। কিন্তু যদি তার কাছের মানুষই আঙ্গুল তোলে তার চরিত্রে, তবে বাঁচার উপায় যে আর নেই। গলায় কলসি বেঁধে ডুবে মরতে হবে তার।
প্রায় মিনিট ৩০ পেরোতেই বিহারী মহলে প্রায় সকলে উপস্থিত হলো। ফুলো ফুলো চোখ মুখ তাদের। ঘুম থেকে ওঠা মাত্রই বোধহয় ছুটে এসেছে তারা। সুরবালা, লক্ষ্মীদেবী, নন্দন মশাই, কাকি শাশুড়ি, মনময়ূরী, পানকৌড়ি, প্রসাদ, ধ্রুপদলাল, মনোহর, তরঙ্গিনী, দেহরক্ষীরাও সকলে ছুটে এসেছে। এই অবিশ্বাস্য ঘটনা দেখার জন্য মূলত ছুটে এসেছে। প্রথমে গ্রামের কিছু অসংখ্য মানুষ উপস্থিত হলেও ধীরে ধীরে মানুষ যেন বাড়তেই থাকে। খোলা মাঠে উজাড় হলো অলকনন্দার বাকি সম্মানটুকুও। অলকনন্দার এমন নাজেহাল অবস্থা দেখে তরঙ্গিনী এগিয়ে আসতে নিলেই থামিয়ে দিল গ্রামবাসীদের একজন। খবরদার, আপনাদের মহলের একজনও এই মেয়েকে ছুঁতে পারবে না। তরঙ্গিনী কথা বলতে চাইলেও থামিয়ে দেওয়া হলো তাকে। বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল সুরবালা দেবী। অলকানন্দার আশাভরা দৃষ্টি নিয়ে তাকালো মানুষটার দিকে, হাওয়া করে কেঁদে বলল, মা, আপনি তো আমায় চেনেন, আমি কি এমনটা করতে পারি বলুন? আপনি বলুন না ওদের, আমাকে। অলকানন্দার কথা শেষ করার আগে সুরবালা দেবী চোখ ঘুরিয়ে নিলেন। তার চোখ ফিরিয়ে একটা ছোঁয়া পেল অলকানন্দা। ঘৃণা নাকি তাচ্ছিল্য ঠিক ঠাউর করতে পারল না সে। নিজের সবচেয়ে কাছের মানুষের এমন দৃষ্টি ছোট অলকানন্দার সকল আশা ভরসা বাঁধ ভেঙে দিল। তবুও ফাঁসির আসামিও তো শেষ চেষ্টা করে বাঁচে। অলকানন্দা তো ছোট একটা কিশোরী মাত্র। সে প্রসাদের দিকে তাকালো, আশাভরা দৃষ্টি নিল। আপনি তো অন্তত মানেন আমি এমন না? মানতাম। তাহলে আপনার এখানে আসার কারণ কি? প্রসাদের প্রশ্নের বাণী যেন সকল উত্তর ছিল। খুব গোপনে ঘৃণার দৃষ্টি ফেললেও ছাড়ল না মানুষটা। অলকানন্দার ভেতর থেকে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। দপ করে বসে পড়ল মাটিতে। আশপাশ হাতড়েও কুল পেল না যেন সে। কাকে সে সবটা বলবে? যারা তার পরম প্রিয় মানুষ তারাই যে বড় নিষ্ঠুরতার মুখে ফিরিয়ে নিচ্ছে তাকে। কাকে বলবে যে তার পবিত্রতার গল্প? অলকানন্দা যখন কুলবিহীন সমুদ্রে বরাবরই করে ডুবোডুবি খাচ্ছে, ঠিক তখনই মুখ খুলে ধ্রুবলাল, পানকৌড়ির স্বামী। বৌঠান, আপনি এমন ধারার মানুষ নন আমি জানি। আমরা আপনাকে বিশ্বাস করি। চুপ, একদম চুপ। এই মাগীর হয়ে খবরদারি করতে হলে আপনার ওর চরিত্রর খবর আছে যে আপনি ওর বিষয়ে কথা বলছেন? আজ এমন ভরা গ্রামে আমাদের সকল মান সম্মান মাটির সাথে মিশিয়ে দিল এই মেয়ে, বেশ্যা একটা। দুর্বলালকে থামিয়ে ঘৃণার বাণ ছুড়ল গৌরী। দুর্বলাল বোঝার চেষ্টা করলো, না গৌরী, যে মানুষের সাথে এমনটা করছো এতদিন তাকে নিশ্চয়ই একটু হলেও চিনেছ। উনি মোটেও এমন না। তাই নাকি? ওর নিজের শাশুড়িও তো দেখছেন তো চোখ ফিরিয়ে নিচ্ছে। আর আপনি কিনা জনগণের হয়ে গুণগান গাইছেন? হুম? নাকি আপনারও সুখ দিয়েছিল যার জন্য? এবার আর কথা শেষ করতে পারল না গৌরী। গতানুগতিক সকল ধারণা মিথ্যা প্রমাণ করে দিয়ে গ্রামবাসীদের সামনে সশব্দে তার গালে চড় বসালো তার সরল সোজা স্বামী ধ্রুবলাল। গৌরী বোধহয় স্বপ্ন ভাবেনি কখনো ধ্রুবলাল তার গায়ে হাত তুলতে পারে। অথচ এটা বাস্তবে ঘটে গেল। দুবরাল পাষাণের মতো চর বসিয়ে দিয়েছে তার গালে। গৌরী তাজ্জব দৃষ্টি তাকিয়ে রইল। অস্ফুট স্বরে বলল, আপনি আমার গায়ে হাত তুললেন? হ্যাঁ, তুলেছি। এটা আরো আগে করা উচিত ছিল। তাহলে তুমি একটা নারীকে আর নিজের স্বামীকে এতটা অপমান করতে সাহস পেতে না। নিজের চরিত্র আগে ঠিক করো, তারপর না হয় অন্যের চরিত্র নিয়ে বিচার বিশ্লেষণ করবে। করে চোখ টলমল করে উঠল। ভাবানুগতিক ঘটনাগুলো বরাবরই মানতে আমাদের সময় লাগে। কৌরির ক্ষেত্রেও ঠিক তাই হলো। তন্মধ্যে কোথা থেকে যেন অলকনন্দার বাবা নিজেদের ছুটে এলেন। সবাইকে উপেক্ষা করে মেয়েটার বাম দিকে কোমরে দানবীয় একটা লাথি বসালেন তিনি। আকস্মিক এবং আক্রমণে দিক শুনে অলকনন্দা আছড়ে পড়ল মাটির বুকে। নাক দিয়ে গড়গড় করে তার বেরিয়ে আসলো রক্ত। নিতাই দাস কেমন এক হিংস্রতায় মেয়েটার চুলের মুঠি ধরে টেনে তুললেন, যেন পুরনো আক্রমণ মেটাচ্ছে। চুলের মুষ্টি ধরে সে বারবার কয়েকবার মাটিতে আছড়ে মারলেন, কপালে বাড়ি দিলেন। অলকানন্দা গগন কাঁপিয়ে হৃদয় বিদারক চিৎকার করে উঠল, কিন্তু মায়া হলো না পাষাণ বাবার। সে অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে বেধড়ক মারতে লাগলো মেয়েটাকে। থেমে থেমে বলতে লাগলো, তুই আমার মেয়ে হয়ে মান সম্মান খেলি, শেষমেশ কিনা বেশ্যাপাড়ায় আসলি। কিভাবে পারলি তুই? কিভাবে? ব্যথায় চোখ মুখ আধগোছা হয়ে গেল মেয়েটার। তবু বাবার পা জড়ায় ধরে বলতে লাগলো, বিশেষ করে বাবা, আমি এমন না। তুমি তো তোমার মেয়েকে ভালোই চিনো, বলো। বাবা, ও বাবা, তুমি অন্তত বিশ্বাস করো আমায়। এমন ভাবে নিজের মেয়েকে গোকাজ করো না। আমার অনেক কষ্ট হচ্ছে। তুমি কি তোমার নন্দাকে একটু বিশ্বাস করো না?
না করি না। সর্বনাশী কলঙ্কিনী। অলকানন্দার নামে শক্ত কঠোরের মেয়েটা হাওয়া করে কাঁদতে লাগলো। সে কান্না কি করুণ স্বর! খোদার দরজা অব্দি হয়তো প্রতিধ্বনিত হচ্ছে সে শব্দ, অথচ মনুষ্য জাতির হৃদয় গলতে পারল না। মেয়েটার বাবার পা ধরে হাসারি করতে করতে বলল, বাবা, ও বাবা, যেই নদার হাত ধরে মেলা ঘুরেছো, যে নদাকে কোলে পিঠে করে মানুষ করেছো, সেই নন্দাকে তুমি বিশ্বাস করবে না বাবা? ওরা তো আমার কেউ না, কিন্তু তুমি তো আমার বাবা। তুমি আমার প্রতি এত নির্দয় হও না বাবা। তোমার নন্দা এত নিচু হতে পারে না। তুমি কি এটা বিশ্বাস করতে পারো বলো? যে নন্দাকে একদিন মা বলে ডেকেছো, তাকে এত নিচু ভাবতে পারছো তুমি? এমন পাষাণ বুঝি বাবারা হয়? নীরদাসের পাষাণ মন কি একটু গলল? হয়তো গলল। তাই তো আরেকটা লাথি দিতে গিয়েও থেমে গেল সে। পিছিয়ে এলো দুপা। তার মনুষ্যত্বহীন সত্তাটা বোধহয় একটু মানুষ হতে চাইল। অলকানন্দার নাক মুখ দিয়ে গড়গড় করে বেরোচ্ছে রক্ত। নির্বাক প্রতিটি মানুষ, গ্রামবাসী হৈ হুল্লোড় করল। সুরবালাকে বলল, এর বিচার কি হবে জমিদার গিন্নি? আপনার ঘরে নববধূ এহেন কর্মে বিচার হবে কি? সুরবালা দেবী যেন হুট করে কঠিন হয়ে গেলেন। কাট কাট গলায় বললেন, আপনারা কি চান? ওর বিচার আমরা করব। এই কথার পরিপ্রেক্ষিতে সুরবালা দেবী জবাব দিলেন না। গ্রামবাসী যেন নিশ্চপতাকে সম্মতি হিসেবে ধরে নিলেন। যখন পুরো জনসমুদ্র একদিকে ধাবিত হচ্ছিল, সত্যের বিপরীতে একজন কথা বলল, অলকানন্দার আদর্শ শিক্ষক মুমিনুল ইসলাম। কিসের বিচার করবে তোমরা? আগে ওর কথাটা তো শোনো। গ্রামের স্বনামধন্য আদর্শ কৃষকের কথা আজ বড্ড ফিকে হলো। একজন যুবক বয়সী ছেলে বলল, কোনো কথা বলতে হবে না আজ। কেউ যদি ওর পক্ষে কথা বলে তবে তাকেও পিটে মারা হবে। যখন সকলে এক স্রোতে গা ভাসাচ্ছে তখন সকলকে অবাক করে দিয়ে মনোহরের পুরুষালী গম্ভীর কণ্ঠ ভেসে এলো, ওর বিচার আমরা করব। আমাদের বাড়ির বউ আমরা বুঝে নেব। অলকানন্দা তাচ্ছিল্য ভরা দৃষ্টি নিয়ে তাকালো মনোহরের পানে। এটা তো চেয়েছিল মানুষটা, আর আজ ভালো সাজছে। কৃষ্ণা তাকে ঠকালো, এমন বাজেভাবে ঠকালো। মনোহরের কথা শুনল না কেউ। গ্রামবাসীরা সমস্বরে বলল, না না, এই বিচার আমরা করব। না হয় আমাদের মেয়ে বউরাও খারাপ কাজ করতে দুবার ভাববে না। সুরবালা দেবীও মনোহরের উদ্দেশ্যে বলল, ওদের হাতে ছেড়ে দাও সবটা। কিন্তু বড় মা, আপনি তো জানেন বৌঠান, সব জানা ঠিক হয় না। মনোহর নিজের শাশুড়ির এমন উক্তিকে আরেকবার অসহায় হলো অলকানন্দা। কিভাবে মানুষটা এত পাষাণ হলো? মুমিনুল ইসলাম আবার বললেন, ওর কথা না শুনে কোনো বিচার হবে না। কেউ ধরল না বৃদ্ধ লোকটার কথা, বরং যুবক বয়সের ছেলেটা কিছুটা ধিক্কার দিয়ে বলল, বিচার তো হবে, কি করবেন আপনি? মুমিনুল অবাক দৃষ্টিতে চাইল ছেলেটার পানে। এই ছেলেটাকে তার শিক্ষার্থী ছিল না একসময়, অথচ সেই নিজের শিক্ষকের গায়ে হাত তুলতে একবার ভাববে না। মুমিনুল ইসলাম আদর্শ জীবনের গভীরভাবে যেন কালো একটি দাগ কেটে গেল এই ঘটনায়। সেও জেদি হয়ে বলল, এই বিচার হবে না, দেখি কি করো, তবে আপনাকেও মার খেতে হবে। ছেলেটার কণ্ঠে তেজ। মুমিনুল ইসলাম নিজের শিক্ষকতার পেশায় এমন কলঙ্ক মানতে না পেরে বললেন, ঠিক আছে, আমিও দেখি কেমন মারো। কথাটা শেষ করে যেই না অলকানন্দার মাটি থেকে উঠাতে নেবে, তার পিঠে বিকট শব্দ করে কেউ আঘাত করলো। বৃদ্ধ মুমিনুল মুখ থুবড়ে পড়ল মাটিতে। ঝাপসা চোখে দেখল তার হাতের ছায়ার মানুষটা অমানুষটাই তাকে আঘাত করেছে। মুমিনুল জেদ তখন আরো দৃঢ় হলো। সে আবার উঠে অলকানন্দাকে ধরতে নিলে তার শরীরে আবারও একটি আঘাত পড়ল। এবার একটা আঘাতে থামেনি ছেলেটা। পরপর কয়েকটা আঘাত করলো বৃদ্ধর শরীরে। এদিকে নিজের শরীরে গড়া আদর্শের এই বেত্রাঘাত মানতে পারলেন না মুমিনুল ইসলাম। ঝাপসা চোখে চেয়ে মৃদুস্বরে বলল, আমি ব্যর্থ। আঘাত থামাতে গিয়ে অলকানন্দাও বিরাট বাড়ি খেল মাথায়। মুহূর্তে ঘটে গেল এক রক্তাক্ত কাণ্ড। বিধ্বস্ত অলকানন্দার হাত ধরে টেনে নদীর পাড়ে নিয়ে যেতে লাগলো সকলে। বৃদ্ধ মুমিনুল পড়ে রইল মাটিতে। তার চক্ষু বেয়ে গড়িয়ে পড়ল মুক্তোর মতো অশ্রু, যে অশ্রু ব্যর্থ, ভাষাহীন। অলকানন্দা নিজেকে বিধ্বস্ত শরীরটাকে নিয়ে যাওয়ার পরও সে বারবার চিৎকার করতে লাগলো, মাস্টারমশাইকে কেউ বাঁচাও, মানুষটা মরে যাবে, বাঁচাও তাকে। ভোর হতে শুরু হচ্ছে প্রকৃতিতে, একটু ক্ষতবিক্ষত ভোর। অলকানন্দাকে বেঁধে রাখা হয়েছে নদীর কিনারায়, বহু পুরনো বটগাছটায়। অলকানন্দার ভয়ানক পাপের শাস্তি ঠিক করা হচ্ছে মৃত্যুদণ্ড। জীবিত অবস্থায় তার শরীরে আগুন জ্বালানো হবে, যেন পাপের প্রায়শ্চিত্তি এইখানেই হয়ে যাবে।
খুব অবাক করা বিষয় হলো বিহারীণী মহলের কেউ নেই এখানে। তাদের এখানে আসার কথা কিন্তু কেউ এলো না। কেন এলো না এটা সকলেরই অজানা। হয়তো নিজেদের আপন মানুষদের এমন শাস্তি তারা মানতে পারছে না। কিন্তু প্রশ্ন হলো সত্যি কি অলনন্দা তাদের আপন কেউ? তাদের আপন মানুষ? নিরুদ্দেশ দূরে দাঁড়িয়ে আছেন নিশ্চুপভাবে। অলকানন্দার শরীরে শক্তি নেই। মৃত্যুর সঙ্গীরাকে জেনেও আর কোনো আহাজারি করছে না সে। আপন মানুষের প্রবল ঘৃণা যে মৃত্যুর থেকেও কষ্টকর তা সে উপলব্ধি করে ফেলছে। মৃত্যু যেখানে অনিবার্য সেখানে বাঁচতে চাওয়াও বৃথা। তাই আর কোনো রকমের বাঁচতে চাওয়ার ইচ্ছে সে প্রকাশ করল না। ভোরের আলো ফুটতে সকলে তৈরি হয়ে গেল। ভিড় বাড়ল দ্বিগুণ। যে মেয়েটাকে হাতে পুরো গ্রামবাসী ছিল, যাদের ভালো করার জন্য মেয়েটা ইংরেজি সাহেবদের সাথে অব্দি ঝামেলা করেছে, অথচ সেই গ্রামবাসী তার মৃত্যু দেখতে কেমন উৎফুল্ল। আসলে এই ঘটনার একটা কারণ মাত্র। গ্রামবাসীদের মতে বিপরীতে গেলে কি হতে পারে তার শাস্তি, সেটাই বোধহয় আসল কারণ। অলকানন্দা হাসল অদ্ভুতভাবে। মিস্টার স্টিফেনের সে কথাগুলো তার কানে বাজল। রাজনীতিতে সত্যিই সে বড্ড কাঁচা। না হয় এমন পুরো ঘুরতে পারত না গুটিটা। সেই কাঙ্ক্ষিত সময় চলে এলো। মৃদুবন্ধ বাতাসে মহাশয়ের আগুনটা জ্বলতে লাগলো। যে আগুনটা কিছুক্ষণ মাঝে পুড়িয়ে দেবে বাঁচতে যাওয়া একটি মেয়ের অস্তিত্ব। অলকানন্দা চোখ বন্ধ করলো। চোখের উপর ভেসে উঠল নবনীলের হাস্যোজ্জ্বল মুখ। সে বিড়বিড় করে বলল, আমাদের দেখা হবে না নবনীল। আপনার নির্বাসিত অলকানন্দার গল্প এখানেই শেষ। ভোরটা বরাবরের মতোই মিটে যায়। আলো উঠছে। আকাশে কিন্তু রঙিন হয়নি এই আকাশ। একটা দমবন্ধকর ভাব প্রকৃতিতে। ঝড় আসার আগ মুহূর্তে যেমনটা গুমোট হয়ে থাকে প্রকৃতি, ঠিক তেমনটা। হেমন্তকালে ঝড় সচরাচর আসার কথা নয়, কিন্তু কে জানে অলকানন্দার দুঃখে হয়তো তারা বেশি কাতর। অলকানন্দা নিবু নিবু চোখে দেখছে তাকে জ্বালানোর আগেই মশালটা কেমন জ্বলছে। অলকানন্দা সে সেদিকে তাকিয়ে আছে। সে তো একা আসতে চায়নি এখানে। ভেবেছিল নিজের শাশুড়িকে জানিয়েই আসবে, কিন্তু সুরবালা দেবী তো তাকে কড়াভাবে বলে দিয়েছিলেন যেন সেমন কাজ না করে। সুযোগই দেয়নি। তার উপর কৃষ্ণপ্রিয়ার আকুতি মিনতি কোনো খুঁত ছিল না। অলকানন্দা বুঝতেই পারেনি আর ভালো চার বদলে এত বড় অন্যায় চলছে। অলকানন্দা ক্লান্ত হয়ে এলো। অস্ফুট স্বরে আওড়ালো, আমাকে জ্বালিয়ে দেওয়া হলে এখনই জ্বালাও, পরে যদি তোমরাই চলে যাও। গ্রামবাসী অলকানন্দার চোখে মুখে একটা তেজ দেখতে পেল। একসাথে হৈ হৈ করে উঠল, হ্যাঁ জ্বালিয়ে দে। গ্রামে যতক্ষণ এই পাপ থাকে ততক্ষণ সমস্যায় সমস্যা। সেই একজনের কথায় সম্মতি দিল আরো কয়েকজন। অতঃপর একটা লোক মশাল নিয়ে এগিয়ে এলো। তার হাত কাঁপছে না মোটেও। সে নির্দয়ে আগুনটা অলকানন্দার হাতের কাছে নিয়ে এসেছে। কিছুটা আগুন আজ হাতেও লেগেছে, কিন্তু পুরোটা লাগানোর আগেই সেখানে উপস্থিত হলো অলকানন্দার আশার আলো হয়ে ভিনদেশী সেই সাহেবরা। অ্যালেন তো বিস্মিত কণ্ঠে বলে উঠল, হে স্টপ, হোয়াট আর ইউ ডুইং ম্যান? ইংরেজ সাহেবদের দেখা মাত্রই থেমে গেল লোকটা। আমতা আমতা করে বলল, সাহেব এ কাজে বাধা দিবেন না। এই মেয়েটা অনেক বড় পাপ করেছে। অ্যালেন প্রায় ছুটে এলো অলকানন্দার কাছে। ঝিমিয়ে আসা দেহটার দিকে তাকালো সে। বিচলিত কণ্ঠে বলল, পাপ? কি পাপ? কি করিয়াছে উনি? গ্রামবাসী এবার প্রথম একজন ছুটে এলো। সবকিছু খুলে বলল সাহেবদের। অ্যালেন সহ মিস্টার স্টিভেন সকলে মনোযোগ দিয়ে শুনল সবটা। কথা শেষ হতেই অ্যালেন ডানে ভাবে মাথা নাড়ালো। এই মেয়ে এটা করিতে পারবে না কখনো, এটাও সম্ভব। আপনাদের ভুল হয়েছে। অ্যালেনের নরম কথার বিপরীতে গ্রামবাসী হুঙ্কার দিল, এটাই হয়েছে, আমরা হাতে নাতে ধরেছি। আপনারা এখানে কোনো কথা বললেই হবে না, ভালো হবে না। নয়তো নয়তো কি? প্রশ্নটা ছুড়ল দু কদম এগিয়ে এসে মিস্টার স্টিফেন। চোখ মুখ তার সবসময়ের মতোই দৃঢ়। স্টিফেনের শক্ত প্রশ্নে আমতা আমতা করে উঠল সকলে। একজন বয়োজ্যেষ্ঠ লোক এগিয়ে এসে ক্ষীণস্বরে বলল, আমাদের গ্রামে এমন অন্যায় কাজ হলে আমরা শাস্তি দিয়ে থাকি সাহেব। আপনারা তো ভিনদেশী মানুষ, এসব কিছুই জানেন না। যদি না আমরা ওকে শাস্তি দিই তবে আমাদের ঘরের বউ মেয়েরাও অন্যায় করবে, অন্যায়ের দিকে পা বাড়াবে। ও তাই নাকি? তা অলকানন্দা যখন ভালো কাজ করেছে তখন আপনার বাড়ির মেয়ে বউরা তা দেখে একটু তো ভালো কাজ করেছে বলে মনে হয় না। কি কাজ করেছে শুনি? স্টিফেনের কথার জালে মোটামুটি সকলেই ফেঁসে গিয়েছে, কিন্তু তারা হারবার পারত না। টকবকে এক যুবক তো তেড়ে এসে বলল, সাহেব আমরা ওকে পুড়িয়ে ছাড়বো। ছেলেটার কথা শেষ হতে স্টিফেন শক্ত বুটে লাথি পড়ল ছেলেটার বুকে। যেটা না সামলাতে পেরে ছেলেটা মুখ থুবড়ে পড়ল। স্টিফেনের চোখ মুখ আরো ভয়ানক হলো। কাট কাট কণ্ঠে বলল, কে আগুন লাগাবে আসুন, আমিও দেখি।
আজ ওনার কথা না শুনিয়ে কিভাবে ওনাকে আপনারা শাস্তি দেন? ছেলেটা এক লাথিতেই যেন গ্রামবাসীরা উথাল-পাথাল করা থামিয়ে দিল নিমেষেই। কেউ আর সাহস পেল না কিছু বলার। অ্যালেন স্টিফেনের নির্দেশ এগিয়ে গেল অলগনাদার কাছে। উৎকণ্ঠা গলায় জিজ্ঞেস করল, বিউটিফুলেরই শুনিতেছেন? আপনার কি সেন্স আছে এখনো? অলকনন্দা বহু কষ্টে উপর-নিচ মাথা নাড়ালো। সেটা দেখে অ্যালেন প্রশ্ন ছুড়ল, আপনি এখানে কেন এসেছিলেন? কি কারণে? আপনি আমাদের বলিতে পারেন। ভয় পাইবেন না, আমরা আছি। বলুন আপনি। অলকনন্দা ভরসা পেল। নিবু নিবু চোখে অ্যালেনের দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলল, আমার যা কৃষ্ণপ্রিয়া, তাকে এখানে আনার ব্যবস্থা করুন। আমি সকল প্রশ্নের উত্তর দেব। অলকনন্দার কথাটা বলতে দেরি, অথচ স্টিফেনের নির্দেশে দেরি হলো না। সে তার সাথে একজনকে দ্রুত আদেশ দিল কৃষ্ণপ্রিয়াকে যে কোনো মূল্যে এখানে উপস্থিত করানোর জন্য। স্টিফেনের আদেশ পেতে ছেলেটা ছুট লাগালো। গ্রামবাসী দখলে সকলে মুখে কুলু পেটে বসে আছে। স্টিফেন মাটিতে গড়াগড়ি খাওয়া ছেলেটার মুখে নির্দয়ের মতো আরেকটা লাথি মেরে এগিয়ে গেল অলকনন্দার দিকে। গ্রামবাসী এখন মোটামুটি ভীত। সাহেবদের ক্ষমতার কাছে যে তারা নেহাতই তুচ্ছ সেটা তাদের ভালো করে জানা আছে। স্টিফেন অলকনন্দার কাছে এসে তার দড়িটা খুলে দিল। ক্লান্ত শরীরে বিধ্বস্ত মেয়েটা বসে পড়ল সেই জায়গাতেই। স্টিফেন তার সাথে আসা আরেকটা ছেলেকে নির্দেশ দিল জল আনতে। অলকনন্দার নাকে মুখে শুকিয়ে আছে রক্তের স্তূপ। স্টিফেন জলটা অলকনন্দার দিকে এগিয়ে দিয়ে বলল, ড্রিঙ্ক ইট। অলকনন্দার শরীর এতটা দুর্বল হয়ে গিয়েছে যে জলটুকু ধরার ক্ষমতাটুকু সে হারিয়েছে। তবুও সে কম্পনত হাতে জলটা ধরার চেষ্টা করে অবশেষে ব্যর্থ হলো। স্টিফেন অলকনন্দার এত করুণ অবস্থা দেখে নিজের জলের পাত্রটা অলকনন্দার ঠোঁটের সামনে ধরল। জলটা পেতেই সে গটগট করে সবটুকু জল খেয়ে ফেলল। যেন কত বছরের পিপাসু মেয়েটা। যে কারোরই মায়া হবে এই বিধ্বস্ত অলকনন্দাকে দেখে। অলকনন্দার শরীর ধীরে ধীরে আরো খারাপ দিকে যাচ্ছে। তা দেখে অ্যালেন ব্যস্ত কণ্ঠে বলল, উনিকে নিয়ে চলো স্টিফেন। উনি আর বেশিক্ষণ এমনভাবে থাকলে হবে না, বাঁচাবে না। গ্রামের মানুষের কথাটা শুনতে নড়বড়ে উঠল। দু একজন সাহস করে বলল, ওর শাস্তি হবে সাহেব। অ্যালেন ক্রুদ্ধ হলেন। ঠিকই, কিন্তু তার প্রকাশ করার আগে রণমূর্তি ধারণ করল স্টিফেন। তার সাথে বিশাল দেহযুদ্ধ শুরু হলো ছেলেগুলোর। ওদের দুজনকে এখনই এই গাছের সাথে পাঠাবো। আর এই সানশাইন, আই মিন অলকনন্দা, শরীরে যত আঘাত করা হয়েছে সব ওদের শরীরে ফেলো। তারপর ঠিক যতটা শাস্তি ওরা দিতে চেয়েছিল ততটুকু শাস্তি ওদের জন্য ধার্য করো। কুইক, গো। স্টিফেনের নির্দেশ পাওয়ার সাথে সাথে ছেলেগুলোকে ধরে ফেলা হলো। স্টিফেনের দেহরক্ষীরা তাদেরকে চাপটে ধরল। কোনো বাধা নিষেধ মানল না। অলকনন্দার কিছু বলতে চাইল হয়তো, কিন্তু সে এমন অবস্থাতে গ্রামবাসীদের কারোর সাথে কিছু বলে উঠতে পারল না। গ্রামের মানুষদের ভালোটাই চাইতো সে, কিন্তু স্টিফেনের ভয়ানক দৃষ্টির কাছে সে হার মেনে গেল। তন্মধ্যে স্টিফেনের আরেকটা দেহরক্ষী ছুটে এলো, যাকে পাঠানো হয়েছিল বিহারিনী মহলে। সে ছুটে এসে প্রায় হাঁপিয়ে হাঁপিয়ে বলল, সাহেব, কৃষ্ণপ্রিয়া দেবীকে আনতে পারলাম না, কারণ সে বেঁচে নেই। আজ ভোরেই গলায় কলসি বেঁধে তাদের পেছনের বড় দিঘিটাতে সে ডুব দিয়েছে। হেমন্তের আকাশে মেঘেদের রং বদলে উঠেছে। সাদা তুলোর মতো কোমল নরম মেঘগুলো কালো ঝাপসা ধোঁয়াটে রূপ ধারণ করেছে। প্রকৃতি বাজছে ঝড়ের আগমনী ঢাকে। হাওদা শুরু করে দিয়েছে পশু পাখিরা। একটা এলোমেলো ভাব যেন। অলকনন্দা বিমূর্খ নয়ন, প্রাণ নেই তার সে নয়ন যুগলে। সে মানতে পারছে না কৃষ্ণপ্রিয়ার বিদায়। যেই গঙ্গায় ডুব দিয়ে নিজের সকল কলঙ্ক মুছে ফেলতে পারত, হঠাৎ করে শুনল সেই গঙ্গায় নাকি পানি শূন্য হয়ে পড়েছে। কে মুছবে তার কলঙ্ক? কে ঘুচাবে অপবিত্রতা? শেষ মুহূর্তে সে কি বাঁচতে চেয়েও বাঁচতে পারবে না? অলকনন্দার মাথায় ঘুরে এলো। তার শরীর যেন আরো অসহায় হয়ে গেল। মনে হয় মরে গেলেই যেন সকল দুঃখের সমাপ্তি ঘটবে। এত এলোমেলো জীবন, এত কালি মাখানো কলঙ্ক নিয়ে বেঁচে থাকা যেন দায় হয়ে যাবে। অ্যালেন হয়তো বুঝে গেল বঙ্গনারীর সম্মান হারানোর যন্ত্রণার আকুতি। সে ভরসা দিয়ে বলল, ডোন্ট ওয়ারি, আমরা আছি। অলকনন্দা ভরসা পায় না। কৃষ্ণপ্রিয়া আকস্মিক বিদায় ভাবায় তাকে চিন্তায়। নিজে তো সতী হয়েই মারা গেল, তবে সকল কলঙ্কের ভাগীদার কেন তাকে করে গেল? এতটা আক্রোশ তো মেয়েটার কখনো ছিল না। তবে কেমন নিষ্ঠুরতা! অলকনন্দার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়। তার এক মুহূর্তের জন্য মনে হয় এই বেঁচে থাকা কোনো মহত্ব নেই, কেবল ধিক্কার ছাড়া। স্টিফেন জোর গলায় তখন শব্দ তুলল, অলকনন্দা আমাদের সাথে যাবে।
গ্রামবাসীর মনে একটা নিবিড় আক্রমণ থেকে থেকে উঠে গেল, কঠোরতার হাঁক পাড়ে। এমন করে তারা হেরে যেতে পারে না। তাদের এক পাখিত যুদ্ধে তারা যেন জয় দেখতে চায়। তাই জীবন মরণ সংশয় নিয়েও তারা প্রশ্ন ছুড়ল, কি পরিচয় যাবে আপনাদের সাথে, রক্ষিতা? স্টিফেন ক্রুদ্ধ হয়, আরো কঠোর হয় তার বিচার প্রকৃতি। জনসম্মুখে এই ধিক্কার ছুড়ে মারা লোকগুলোর জিহ্বা কাটতে নাই, কিন্তু থামিয়ে দেয় অলকানন্দা। সেই নিবু নিবু কণ্ঠে আবদার করে, ওরা সহজ সরল মানুষ সাহেব, ওদের ছেড়ে দিন। স্টিফেন ভীষণ তাচ্ছিল্য হাসে, কিন্তু সই না কারো বারণ। জনসমক্ষে নির্দয়ের ন্যায় কেটে ফেলে লোকগুলোর জিহ্বা। ওরা কি ভীষণ যন্ত্রণায় হাহাকার করে ওঠে। কাঁপে গ্রামবাসীর বুক। এমন নিষ্ঠুরতা দেখে তাদের দম বন্ধ হয়ে আসে। অলকানন্দা নিভু নিভু এবং ভীত ভীত নয়নে বন্ধ করে নেয় তার চোখ দুটো। কাঁপতে থাকে তার চিকন সরু ঠোঁটগুলো। স্টিফেন সেদিকে তাকিয়ে গম্ভীর্য নিয়ে বলে, আপনার প্রজারা হৃদয়হীন। এমন প্রজাদের জন্য মহৎ হওয়া অন্যায়। ভালো মানুষ হওয়া ভালো, কিন্তু কিন্তু অতিরিক্ত ভালো মানুষ হওয়া ভালো নয়। অলকানন্দার গাছের সাথে নিবিড়ভাবে হেলান দিয়ে বসে থাকে। কতক্ষণ সবটা একদম চুপচাপ দেখে যায় সে। গ্রামবাসীর বুক কাঁপে। সাহেবদের সাথে যে তারা কখনোই জোর খাটিয়ে পারবে না সেটা তাদের ভালোই জানা। তারা আর চেষ্টাও করল না, কোনো শব্দ তুলল না, কিন্তু স্থানও ত্যাগ করল না। তাদের একরোখা স্বভাব দেখে বোঝা যাচ্ছে তারা এর শেষটা দেখতে চায়। অলকানন্দা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, সাহেব, মানিও আপনার চেয়ে মৃত্যু উত্তম। আমার দেহে যা কলঙ্ক লিখেছে তা আর বাড়াতে চাই না। এত অসম্মান নিয়ে বাঁচা দায় আমার জন্য। অলকানন্দা এই সময় এমন ভাব উদয় দেখে অ্যালেন কিছুটা বিরক্ত হলো। বিরক্ত কণ্ঠে বলল, আপনি কি বাঁচিতে চান না? চাই, তবে সম্মানের সাথে। যাদের একসময় এত ভালোবেসেছি, যাদের কাছে এত ভালোবাসা পেয়েছি, তাদের চোখে ঘৃণিত হয়ে বেঁচে থাকা অনেক কষ্টের সাহেব। আপনি তাদের কাছ থেকে সত্যিই ভালোবাসা পেয়েছিলেন? স্টিফেনের রাশভারী কণ্ঠের প্রশ্নের উত্তর দিতে পারে না অলকানন্দা। হতাশার শ্বাস বেরিয়ে আসে তার বুক চিরে। সে নিজে নিজেই প্রশ্ন তোলে, সত্যি কি ভালোবাসা পেয়েছে সে? যখন একটা সঠিক পদক্ষেপের আশায় সকলেই দিকভ্রান্ত, ঠিক তখন অ্যালেন স্টিফেনের গোপনে ডাকে। তাদের মাঝে যেন কি না একটা কথোপকথন এবং কথা কাটাকাটি হয়। অলকানন্দা সেদিকে না তাকিয়ে আশেপাশে খুঁজে থাকে নিজের বাবাকে। বাবা এতক্ষণ দাঁড়িয়ে থাকলে এখন তাকে দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? তবে কি বাবা কন্যার মৃত্যু দেখার সাহস করতে পারলেন না? বেঁচে থাকাতে দেখার সাহস করতে পারেননি তিনি। বাবা নামক শব্দটা আজ কুলসিত কেন? অলকানন্দার বুক ভার করে একটি দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। শরীরে ভূত যন্ত্রণা হলো তার। কি অসহ্যকর সে যন্ত্রণা! অলকানন্দা মৃদু স্বরে ব্যথা শব্দ করে তুলল। মাথা থেকে পায়ের নখ অব্দি তার ব্যথা করছে। এত মার সে কখনোই খায়নি, এত আঘাত সে কখনো অনুভব করেনি। মনে মনে সে তেজস্বী রূপ ধারণ করে। একটা নিবিড় রাগে সে বিড়বিড় করে, আজ বেঁচে ফিরতে পারলে তার সবটুকু ভালো থাকা যারা কেড়ে নিয়েছে তাদের বেঁচে থাকা সে মুশকিল করে দিবে। এই পৃথিবী ভালোর মূল্য দিতে জানে না, একটু জানে না। অ্যালেন আর স্টিফেন বেশ অনেকক্ষণ কি নিয়ে যেন কথা কাটাকাটি করে অবশেষে আবার সকলের মাঝে উপস্থিত হলেন। সকলে বেশ আগ্রহ নিয়ে তাদের দিকে তাকিয়ে রইল, নিশ্চুপ। কিছু একটা ফলাফল, একটা ঘোষণা, যা হবে এখন, যেটা নির্দ্বিধায় করবে অলকানন্দার ভাগ্যের চাকা। আর ঠিক তাই হলো। সকলে টান টান উত্তেজনার অবসান ঘটিয়ে অ্যালেন উচ্চস্বরে বলল, আপনারা ওনাকে আমাদের সাথে নিয়ে যেতে দিবেন না, কারণ আমরা ওনাকে নিয়ে গেলে ওনার পরিচয় রক্ষিত হইবে, তাই তো? তবে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, স্টিফেনের সাথে আজই ওনার বিবাহ কার্য সম্পন্ন করিব। আর তারপরেই তাকে আমরা আমাদের বাড়িতে নিয়ে যাব। এতে আপত্তি নেই, আই হোপ। এমন একটা সিদ্ধান্তের জন্য কেউই বোধগম্যভাবে প্রস্তুত ছিল না। সকলের চোখে মুখে বিস্ময়ের ভাব দেখা দিল। স্বয়ং অলকানন্দা যেন আকাশ থেকে পড়ল। অ্যালেনের চোখ মুখে কোমল থাকলেও স্টিফেন বরাবরের ন্যায় কঠোর হয়ে উঠেছে। চোখ মুখ তার কিসের এক দাম্ভিকতা। গ্রামবাসীর মাঝে খুব প্রবীণ একজন কিছুটা সাহস নিয়ে বলল, অলকানন্দা তো বিধবা, তার উপর আপনারা ভিন্ন ধর্মের জাতের। এর কি বিচার আপনাদের? সকলেই বৃদ্ধের প্রশ্নে মাথা নাড়ল। সত্যি তো, বিধবা মেয়ে তোর বিয়ে হয় না, তার উপর আবার ভিন্ন জাত। এ কি অনাসৃষ্টি কাণ্ড কারখানা! অ্যালেন দু পকেটে হাত গুছল। অলকানন্দার দিকে তাকিয়ে মাথা নাড়াতে নাড়াতে বলল, হে বিউটিফুল লেডি, আমি আপনার এক্সপ্লেন করছি। প্রথমত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রথা চালু করিয়াছেন।
এর আইনসম্মত যেটা, তাই এটায় আপনার কোনো বাধা নেই। দ্বিতীয়ত, স্টিফেনের বাবা ছিলেন খ্রিস্টান ধর্মাবলম্বী আর ওনার মা বাঙালি এবং সনাতন ধর্মাবলম্বী। আর সেই সূত্রে স্টিফেনের বড় হওয়া ছিল তার মায়ের ধর্মের সংস্কৃতিতে, যার জন্য স্টিফেন বাংলা ভাষা এত ভালোভাবে উচ্চারণ করতে পারে। স্টিফেন সনাতন ধর্ম সকল নিয়মকানুন জানে এবং পালনও করে। আপনার আর কোনো প্রশ্ন আছে? অলকানন্দা দিকশূন্য হলো। সে সুদর্শনকে হয়তো স্বামী হিসেবে মানেনি, কিন্তু ছিল তো তার স্বামী। এটা অস্বীকার করার জো নেই। তাছাড়া শুধু অলকানন্দা কেন, এ সমাজের কোনো মেয়েই দ্বিতীয়বার বিয়ে করার কথা কল্পনাতেও ভাবতে পারে না। আর এখানে এই ভিনদেশী পুরুষকে বিয়ে করতে হবে, এটা আদৌ সম্ভব? অলকানন্দা দুর্বল কণ্ঠে বলল, অসম্ভব। স্টিফেন কড়া চোখে চাইল অলকানন্দার পানে। অ্যালেন আশ্বাস দিল স্টিফেনকে খুব গোপনে। তারপর ধীরে অলকানন্দার কাছে গিয়ে বেশ বিজ্ঞ কণ্ঠে বলল, একটু বাঁচার জন্য মানুষ পৃথিবীর সব থেকে নিকৃষ্ট কাজও করিতে রাজি হইয়া যায়। সেখানে তো এটা সামান্য বিয়ে। এই বিয়ে যদি আপনার মঙ্গল কামনার জন্য করা থাকে, তাহলে করবেন না কেন? কোনো কিছুই আমাদের জন্য অসম্ভব নহে। আমরা চেষ্টা করিলেই পারিব। আর আজ আমরা যদি আপনাকে এখানে রাখিয়া চলিয়া যাই, তবে আপনার আর প্রাণে বাঁচা হইবে না। মানুষ নিজেকে বাঁচানোর জন্য কত কিছুই তো করে, আপনি কেন এটা করতে পারবেন না? অ্যালানের কথা যুক্তিযুক্ত, কিন্তু তা হজম হলো না অলকানন্দার। সে বেশ সন্দেহবশত প্রশ্ন ছুড়ল, আপনারা আমার এত ভালো করার জন্য উঠে পড়ে লেগেছেন কেন? কি লাভ আপনাদের? আপনি খুব সাহসী একজন মেয়ে, একজন নারী। এমন একটা গোল্ড আমরা হারাইয়া যাইতে দিতে পারি না। আপনার একটু বয়স অথচ তেজ দেখিয়া যে কেউ হতবাক হইবে। আর সেজন্য আপনাকে বাঁচাইতে চাইতেছি। এখন আপনার নিজেই নিজেকে হেল্প করিতে হইবে। না হয় আপনি কিন্তু বাঁচিতে পারিবেন না। অ্যালেনের কথাগুলো অলকানন্দার মস্তিষ্ক জুড়ে উথাল-পাথাল ঢেউ তুলল। সত্যি তো, এছাড়া যে তার কোনো গতি নেই। এখানে সে থাকলে বাঁচতে পারবে না, কিন্তু তাই বলে বিয়ে? অলকানন্দা স্টিফেনের দিকে চাইল। লোকটার চোখ মুখ আগের মতোই শক্ত, কঠোর। চোখ দেখলে নিজস্ব কোনো ভাষাই নেই। কেমন প্রাণহীনতা! এমন একটা মানুষকে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়া আদৌ কি যুক্তিযুক্ত?